থেকে সোহেল তাজকে গ্রেপ্তার করা হবে বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অপরাধে। ইলিয়াস হোসাইন তার প্রতিবেদনে সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় পেছন থেকে কাজ করেছেন সোহেল তাজ। সোহেল তাজ এতদিন পরে তিনি হলেও মুখ খুলেছেন, কারণ তিনি ওই সময় ষষ্ঠ প্রতিমন্ত্রীর জায়গায় ছিলেন। সাংবাদিক ইলিয়াস হোসেন তার এক ফেসবুক পোস্টে এই নারকীয় ঘটনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ জড়িত বলে সন্দেহ পোষণ করেন। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, আজ আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। এবার কি তাহলে শেষমেশ গ্রেপ্তার হচ্ছেন সোহেল তাজ? হ্যাঁ দর্শক, বিডিআর হত্যাকাণ্ডের সময় আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী থাকা সোহেল তাজ কিন্তু এবার বিডিআর হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন, যেটার কিন্তু একেবারে বিস্তারিত প্রমাণ তুলে ধরেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন ভাই। এবং কবে কিভাবে তিনি বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেটাও কিন্তু বিস্তারিত একেবারে প্রমাণ সহ দেখিয়ে দিয়েছেন। তাই দর্শক, আপনাকে অনুরোধ করব আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু না টেনে একেবারে সম্পূর্ণ কিন্তু দেখবেন, তবে কিন্তু আপনি ভিডিওর একেবারে বিস্তারিত একেবারে ভালো করে জানতে পারবেন। তবে তার আগে বলুন দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন, তবেই কিন্তু আমরা সবার আগে আপনার কাছে গুরুত্বপূর্ণ নিউজগুলি পৌঁছে দিতে পারবো। তবে চলুন দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে আমরা পর্যায়ক্রমে সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আগে দেখে আসি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি কথা আছে, চুরের বন পুলিশ পুলিশ। সোহেল তাজ যেভাবে সাংবাদিক ইলিয়াস হোসেনের উপরে চ্যালেঞ্জ করেছেন, খেপেছেন, তাতেই বোঝা যাচ্ছে যে সোহেল তাজের ভিতরে কোনো কিছু নড়ে চড়ে বসেছে। কারণ সোহেল তাজকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন দুদিন আগে একটি পোস্ট করেছেন যে এই বিডিআর হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীদের মধ্যে অন্যতম হলেন সোহেল তাজ। সাংবাদিক ইলিয়াস হোসেনের এই কথা শোনার পরে আজকে সোহেল তাজ খেপে গিয়েছেন এবং বলছেন যে এই চ্যালেঞ্জ আমি ছুড়লাম যে সে প্রমাণ করুক আমি যে বিডিআর হত্যাকাণ্ডে জড়িত ছিলাম। সোহেল তাজ সেখানে বলছে যে আমি তখন লন্ডনে ছিলাম। সাংবাদিক ইলিয়াস হোসেন বলছে যে তার পাসপোর্ট চেক করা হোক, সে তখন লন্ডনে ছিল না, কিন্তু সে বাংলাদেশেই ছিল, কিন্তু সে লন্ডনে ছিল বলে চালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার কাছ থেকে সাংবাদিক ইলিয়াস হোসেন জানতে পেরেছেন যে সোহেল তাজ এর পরিকল্পনায় অংশগ্রহণকারী অন্যতম একজন ছিলেন। প্রিয় দর্শক, তখনকার সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, যিনি মিটিংয়ে বসে ঘুমিয়ে গিয়েছিলেন, সেই সাহারা খাতুনের মেন ব্যক্তি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তখন সোহেল তাজ। এই নতুন তরুণ সোহেল তাজ বহুত কিছু দেখিয়েছেন, শেষ তার দলের লোকের থাপ্পড় খেয়ে তার মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে আমেরিকা চলে গিয়েছিলেন। প্রিয় দর্শক, সেই সোহেল তাজ আজকে যে চ্যালেঞ্জ দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেনের, আমি সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের সম্পর্কে যতটুকু জানি, এই চ্যালেঞ্জ উনি সহসাই প্রকাশ করবেন এবং চ্যালেঞ্জটি তিনি গ্রহণ করবেন। সাংবাদিক ইলিয়াস হোসেনের এই পর্যন্ত কোনো তথ্য ভুল হয়নি এবং কোনো তথ্যে বা চ্যালেঞ্জে উনি হেরে যাননি। শেখ হাসিনা স্বয়ং হেরে গিয়ে পালিয়েছেন বাংলাদেশ থেকে সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে। সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে হেরে গিয়ে বহু রাঘব বোয়াল এখন দেশ ছেড়ে পালিয়েছেন, কেউ কেউ কারাগারে আল্লাহ আল্লাহ জপছেন। প্রিয় দর্শক, সেই সাংবাদিক ইলিয়াস হোসেনকে সোহেল তাজ যে চ্যালেঞ্জ দিয়েছেন আর সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যে কথাটি বলেছেন যে আওয়ামী লীগের কাউকে, সোহেল তাজ কেন অন্য কোনো ফেরেশতাকেও সাংবাদিক ইলিয়াস হোসেন বিশ্বাস করে না। আওয়ামী লীগ নামক দলটির সাথে কোনোভাবে কোনো ইমাম মুয়াজ্জিন তাহাজ্জুদ গুজারি কাউকেই কিন্তু ইলিয়াস হোসেন ভাই কখনো বিশ্বাস করেন না। ওনার এই রেকর্ড নাই যে আওয়ামী লীগের কাউকে উনি বিশ্বাস করে কথা বলেছেন। তাই আওয়ামী লীগ একটি বিষাক্ত সাপের নামই সাংবাদিক ইলিয়াস হোসেনের বক্তব্য থেকে আসে। তাই সাংবাদিক ইলিয়াস হোসেন আজকে যে কথাগুলা বলেছেন আর সোহেল তাজ আজ যে উত্তরটি দিয়েছেন, সেটা দেখার জন্য আমাদের হয়তোবা আর কয়েকটা দিন সময় অপেক্ষা করতে হবে। আমার বিশ্বাস সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই সোহেল তাজের জন্মের খতিয়ান প্রকাশ করবে ইতিমধ্যে, এবং সেই খতিয়ান থেকে সোহেল তাজকে গ্রেপ্তার করা হবে বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অপরাধে। আমি কেটিভি 24 এর প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনদেরকে বলবো এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টস করে লিখবেন। আর এই আশা ব্যক্ত করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। 2009 সালের 25শে ফেব্রুয়ারি ভারত ও আওয়ামী লীগের ষড়যন্ত্রে এক নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষী হয় বাংলাদেশ। বিডিআর ও সেনাবাহিনীকে অকার্যকর করতে এই হত্যাকাণ্ড চালায় হাসিনা। এ সময় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যা করা হয়। অভিযোগ আছে পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা জড়িত ছিলেন। তবে বিডিআর হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা র, এমন দাবিও বারবার সামনে এসেছে। তবে ক্ষমতাচ্যুত হাসিনার সরকার বরাবরই এসব অস্বীকার করে এসেছে।
এবার সাংবাদিক ইলিয়াস হোসাইনের অনুসন্ধানে বিডিআর হত্যাকাণ্ডের অনেক গোপন তথ্য সামনে এসেছে। এর মধ্যে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের নামও উঠে এসেছে। ইলিয়াস হোসাইন তার প্রতিবেদনে সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় পেছন থেকে কাজ করেছেন সোহেল তাজ। সাংবাদিক ইলিয়াস হোসাইন তার অনুসন্ধানে জানতে পারেন, ঘটনার সময় সোহেল তাজ দেশের বাইরে থাকার কথা বললেও তিনি আসলে দেশেই ছিলেন। অনুসন্ধানে ওই প্রতিবেদনে বলা হয়, সোহেল তাজ ঢাকা থেকে লন্ডন যাওয়ার কথা বলে সিলেটে যান এবং হেলিকপ্টার যোগে আবার ঢাকায় ফিরে আসেন। ঢাকায় এসে সোহেল তাজ হত্যাকাণ্ড শেষ না হওয়া পর্যন্ত ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছেন বলেও দাবি করেন ইলিয়াস হোসাইন। এদিকে হাসিনা পালানোর পর বিভিন্ন সময় গণমাধ্যমে কথা বলেছেন সোহেল তাজ। তিনি দাবি করেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকলেও বিডিআর হত্যাকাণ্ডের কিছুই জানতেন না, এমনকি ওই সময় দেশের বাইরে থাকার কথাও জানান সোহেল তাজ। আমি আমার আইজি সাহেবকে ফোন করেছিলাম, আমি তখন আমেরিকা ছিলাম। আমি বলেছিলাম যে র্যাব, পুলিশ, আনসার বাহিনী দিয়ে ঘেরাও করো। উনি আমাকে বলেছিলেন যে এখানে তো মন্ত্রী মহোদয় আছেন, তার মানে আমার নির্দেশ নিতে পারছেন না। আমি মন্ত্রী মহোদয়কেও একই কথা বলেছিলাম স্বাভাবিক। উনি বললেন এটা প্রাইম মিনিস্টার দেখছেন। আমি প্রাইম মিনিস্টারকে ফোন করেছি, প্রাইম মিনিস্টার বললেন তুমি বিদেশে বসে বেশি বুঝো। সোহেল তাজের এমন বক্তব্যের পর অনেকেই ধরে নিয়েছিল বিডিআর হত্যাকাণ্ডের কিছুই জানতেন না তিনি। তবে সাংবাদিক ইলিয়াস হোসাইনের প্রতিবেদনের পর সোহেল তাজের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে কথার লড়াই। ইলিয়াস হোসাইনের প্রতিবেদন প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন সোহেল তাজ। তিনি চ্যালেঞ্জ জানিয়ে লিখেছেন, তার জড়িত থাকার অভিযোগ প্রমাণ করতে হবে, না হলে নাকে খত দিতে হবে। এ সময় তিনি আরো লেখেন, মুক্তিযুদ্ধ বিরোধী বিদেশে অবস্থানরত একজন তথাকথিত ইনভেস্টিগেটিভ সাংবাদিক বারবার তাকে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়ানোর চেষ্টা করছেন। তার নামে মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করা হচ্ছে বলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সোহেল তাজ। সোহেল তাজের ওই ফেসবুক পোস্টে গিয়ে মন্তব্য করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। তার মন্তব্য, প্রতিবেদনে সুস্পষ্টভাবে বলা হয়েছে, সোহেল তাজ ঢাকা থেকে ডিপার্চার নিলেও বাইরের কোনো দেশের অ্যারাইভাল নেননি। এ সময় সোহেল তাজকে তার পাসপোর্টে লন্ডন অ্যারাইভালের সিল দেখাতে বলেন ইলিয়াস হোসাইন। ফেসবুক পোস্টে ইলিয়াস হোসাইনের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন সোহেল তাজও। তিনি লিখেছেন, ব্যক্তিগত কোনো তথ্য জনসম্মুখে প্রচার করা সমীচীন নয়। তদন্ত কমিশনকে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান সোহেল তাজ। এছাড়া সাংবাদিক ইলিয়াস হোসাইনের তথ্য ভুল দাবি করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বাকযুদ্ধ শুরু হয় গত 24 জানুয়ারি। এদিন নিজের ফেসবুক পেজে বিডিআর হত্যাকাণ্ডে সোহেল তাজের জড়িত থাকার বিষয়ে পোস্ট দেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। ওই পোস্টকে উদ্ধৃতি করে সোহেল তাজও ফেসবুকে পোস্ট দেন। সেখানে তিনি দাবি করেন, একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও জানান সোহেল তাজ। এরপর বিডিআর হত্যায় তার জড়িত থাকার অভিযোগ নিয়ে একাধিক ফেসবুক পোস্ট দেন সোহেল তাজ। সব জায়গায় দাবি করেন বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন না। সর্বশেষ পোস্টেও একই কথা জানিয়েছেন সোহেল তাজ। তার এই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। মন্তব্যে তারা সোহেল তাজের প্রতি তার পাসপোর্টের ছবি জনসম্মুখে প্রকাশের আহ্বান জানিয়েছেন। হত্যাকাণ্ডের সময় সোহেল তাজ কোন দেশে ছিলেন এ বিষয়ে জানতে চেয়েছেন অনেকেই। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, সোহেল তাজ বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না থাকলে তার তথ্য প্রমাণ কেন দিচ্ছেন না। বিডিআর হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়ে জানতে সোহেল তাজকে ফোন করলেও ফোন কলে তাকে পাওয়া যায়নি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার জন্য, সেই সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য যে একটি পরিকল্পিত হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, সেটির বিচার বিগত সরকার তো করেই নেই, সেনা সদস্যদের প্রতি ন্যূনতম সম্মানও দেখায় নাই। সেখানে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার অন্তত 25শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে। এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। একই সাথে আমরা মনে করি যে বাংলাদেশের ভবিষ্যতের জন্য স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে এই পিলখানা হত্যাকাণ্ডের একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া দরকার এবং এর পেছনে যেসব কুশীলবরা জড়িত সেটা জাতির সামনে উন্মোচন করা দরকার। আমরা মনে করি এই ঘটনা শুধু দেশের অভ্যন্তরীণভাবেই ঘটেছে এবং অভ্যন্তরীণ শক্তি জড়িত সেটা নয়, এর সাথে বহিঃশক্তি জড়িত। তার দৃশ্যায়ন এবং বিভিন্ন ঘটনা আমরা 2009 সাল পরবর্তী সময় দেখেছি। একটা স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক রাষ্ট্রকে কিভাবে একটি ব্যর্থ, অকার্যকর রাষ্ট্রে পরিণত করা যায়, তার জন্য 2009 সাল থেকে পরবর্তী সময় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আপনারা দেখেছেন ধ্বংস করা হয়েছে, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং দেশে একটা একদলীয় শাসন কায়েম করে কার্যত বাংলাদেশকে একটি ভিনদেশী করদ রাজ্যে পরিণত করেছিল। এটা বোঝাই যাচ্ছে যে এটা 2009 সাল থেকে যে ঘটনাগুলো চলে আসছিল তার সাথে একটা নেক্সাস। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, আপনারা দেখছেন জনাব তানজিম আহমেদ সোহেল তাজ, তিনি গতকালকে সোশ্যাল মিডিয়াতে তার ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে তিনি বলেছিলেন যে এই ঘটনায় তিনি পূর্ণ সহায়তা করতে চান। এটি আমি মনে করি এই সময়ের এই তদন্তের জন্য
এবং জাতির সামনে সত্য উন্মোচন করার জন্য একটি সহায়ক ভূমিকা হতে পারে। যেহেতু তার এতদিন পরে তিনি হলেও মুখ খুলেছেন, কারণ তিনি ওই সময় ষষ্ঠ প্রতিমন্ত্রীর জায়গায় ছিলেন, তিনি নিশ্চয়ই এই ঘটনার অনেক কিছু জানেন। এই ঘটনার যেমন আমরা বিচার চাই, একটা সুষ্ঠু নিরপেক্ষ বিশ্বাসযোগ্য তদন্ত চাই, একই সাথে এই ঘটনা যেন উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা না করা হয়, সেজন্য আমরা নিরীহ নিরপরাধ বিডিআর সদস্যদেরও আমরা মুক্তি দাবি করছি। এবং এই ঘটনা যেন ভবিষ্যতে না ঘটতে পারে সেরকম একটি দৃষ্টান্তমূলক ব্যবস্থা এই ঘটনা যারা জড়িত তাদের বিরুদ্ধে নিতে হবে। আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন, বাংলাদেশের এই জাতির ঐতিহাসিক সংকটগুলোতে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে এসে দাঁড়িয়েছে, জনগণের কাতারে এসে সামিল হয়েছে। 1971 থেকে শুরু করে 75 কিংবা 90 কিংবা সর্বশেষ 2004, আপনারা যদি বাংলাদেশের ঐতিহাসিক পরিবর্তনের প্রেক্ষাপটগুলো লক্ষ্য করেন, প্রতিটি প্রেক্ষাপটেই দেখবেন যে সেনাবাহিনী একটা সাহসী ভূমিকা এবং জনগণের সাথে ছিল। আমরা দেখতে পাচ্ছি এখন কিছু কিছু মহল সামরিক বাহিনীকে এই গণ অভ্যুত্থানের অংশীজনদের মুখোমুখি দাঁড় করানো কিংবা সামরিক বাহিনীকে নিয়ে নানা ধরনের একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। এটি আমাদের দেশের জন্য মঙ্গল হবে না। আমরা সেটির বিষয়ে দেশবাসীকে সতর্ক করছি এবং একই সাথে সেনাবাহিনীর এই 2024-এও যে জনগণের প্রতি তাদের যে সংহতি এবং জনগণের কাতারে এসে যে তাদের দাঁড়ানো, এই সেনাবাহিনী, সাহসী সেনাবাহিনীকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই। একই সাথে আয়নাঘরের মতো আপনার এই মধ্যযুগীয় বর্বর নির্যাতন নিপীড়নের সাথেও যারা জড়িত ছিল, হয়তো সেটা সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তা, সবাই না, এই পিলখানা বিডিআর হত্যাকাণ্ড এবং তদন্তের পাশাপাশি আয়নাঘরের মতো মানবতা বিরোধী অপরাধেও যারা জড়িত তাদেরকেও বিচারের মুখোমুখি করা দরকার। ইতিমধ্যেই তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আশা করি বাকিদেরকে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করার মধ্যে দিয়ে সেনাবাহিনীর দায় মুক্তি হবে। সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওতে আলোচিত বিষয়গুলি শোনার পর আপনার কি মনে হয়েছে? আদৌ কি সোহেল তাজ এটার সাথে জড়িত আছে? না থাকারও তো কোনো কারণ নেই, কারণ বিডিআর হত্যাকাণ্ড যে সময় ঘটেছিল সে সময় কিন্তু সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল। সেই হিসেবে দেশে এত বড় একটা হত্যাকাণ্ড ঘটেছে সেটা বুঝি সোহেল তাজ জানতো না। তাই কিন্তু এবার এই ঘটনাটির একেবারে পরতে পরতে বিস্তারিত প্রমাণ করে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন ভাই, যেটা কিন্তু আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেয়েছেন। দর্শক, আপনি একজন সাধারণ জনতা হিসেবে আপনি কি মনে করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, কারণ আপনাদের এই কমেন্টের কারণেই কিন্তু আমরা পরবর্তীতে গুরুত্বপূর্ণ নিউজগুলি আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হব। আজ এ পর্যন্তই দর্শক, ভালো থাকবেন আশা করি।